ডুয়ার্স, আমার আপনার প্রিয় ডুয়ার্স। অ্যাডভেঞ্চার এবং প্রকৃতিপ্রেমিক মানুষের কাছে এই জায়গা আসলেই এক উন্মুক্ত দুয়ার। ডুয়ার্সে এমন অনেক জায়গা আছে যেটা পপুলার ট্যুরিজমের মানচিত্রে চোখে পড়েনি। সাফারি করা, হাতি দেখার বাইরে আজ ডুয়ার্সকে একটু অন্যভাবে দেখাতে চাই। কম বেশি অ্যাডভেঞ্চার আমরা সবাই পছন্দ করি। আজ এই ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরব ডুয়ার্সের অ্যাডভেঞ্চার ক্যাম্পিং। বাবলুদা মানে রিসর্ট গরুমারা নেস্টের বাবলুদা ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চল জুড়ে দীর্ঘ 5-6 বছর ধরে কাজ করে চলেছেন। গাছ, পাখি, ফুল, ফল, নদী, পাহাড় কিংবা পর্বতমালা, যে কোনো বিষয়ে আমার জীবনের সিধু জ্যাঠা এই মানুষটাই। এমন একজন মানুষের সাথে ক্যাম্পিং করার উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে এই অঞ্চলের অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে তুলে ধরা। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। ক্যালেন্ডারে আজকে 17 ফেব্রুয়ারি সকাল 4:45 বাজে। আমি যাচ্ছি দমদমের উদ্দেশ্যে। সেখান থেকে আমি বাগডোগরার ফ্লাইট ধরবো। সকালবেলা মদনদা আমাকে আনতে এসছে। মদনদা অনেকদিন পর আমার ব্লগে এসছে। তো আমার গন্তব্য বাগডোগরা। পুরো জার্নি দেখতে থাকুন। রাতের কুয়াশা তখনও বাইপাসের গায়ে মেখে রয়েছে। কলকাতায় শীত এখনো কিছুদিন হয়তো থাকবে। কুয়াশা ভেদ করে মদনদা গাড়ি এগিয়ে নিয়ে চলেছে। রাস্তার পাশের বাড়িগুলোতে মানুষজন লেপ কম্বল গায়ে ঘুমিয়ে কাদা হয়তো, আর আমি ছুটে চলেছি একটা অদ্ভুত এক্সাইটমেন্ট নিয়ে। অ্যাডভেঞ্চার আমায় ডাকছে। এয়ারপোর্টে ঢুকে গেছি। এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট যারা কাটবেন তারা মাথায় রাখবেন, তাদের কিন্তু কার্ড, কাগজপত্র যত কিছু রয়েছে সমস্ত কিছু গেটে চেক করে তবেই ঢোকা যাবে। বাইরে থেকে কম্পিউটারাইজ কোনো রকম পদ্ধতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আমি গেট নাম্বার এখানে 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এখানে এতে মোস্ট প্রবাবলি এয়ার ইন্ডিয়ার লাগেজ রয়েছে, যেখানে চেক ইন করতে হবে। তো আমি সেখানে যাচ্ছি। সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। ব্যাগ, বেল্ট, পাওয়ার ব্যাঙ্ক, আমার কাছে প্রচুর পাওয়ার ব্যাঙ্ক রয়েছে আজকে। তো সঙ্গে প্রায় 4খানা। আমি লোকজনের কাছে চেয়ে চিনতে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি। তো সব কিছু খুলে খুলে চেকিং হয়েছে। সিকিউরিটি চেক ঠিকঠাক করে হয়ে গেছে। আমার এখন হাতে আছে সময় এখনও। বাইরে এখনও আলো ফোটেনি, দেখতেই পাচ্ছি। আমি হেঁটে চলেছি আমার গেট নাম্বার 101 সেদিকে। ওয়েটিং এরিয়াতে প্রায় ঘন্টাখানেক বসে থাকলাম। লাউঞ্জে আমার মতন মানুষজন অপেক্ষা করছেন। বোর্ডিং অ্যানাউন্সমেন্ট করার পর বাসে উঠে টার্মেকের উদ্দেশ্যে রওনা দিলাম। জানলার ধারে সিট পেয়েছি, কিন্তু লেগ স্পেস বড্ড কম। ফ্লাইট রানওয়ে ক্লিয়ারেন্স পেতেই একদম সঠিক সময় নিজের যাত্রা শুরু করলো। মাত্র 1 দিনের নোটিশে টিকিট কেটেছি দিদিকে বলে কয়ে। টিকিটের দাম অনেকটাই বেশি লেগেছে। হঠাৎ করেই বাবলুদার ক্যাম্পিংয়ের এই ডাক, সেটা মিস করতে চাই না কোনোভাবেই। 7-5 না ভেবে তাই বেরিয়ে পড়েছি। একে তো এই ক্যাম্পিংয়ের উত্তেজনা, তার উপরেই ভোরবেলার ফ্লাইট, সব মিলে আমার হার্টবিট বেড়ে চলেছে। উঠতে কার না ইচ্ছে হয়, কার না ভালো লাগে। ভোরের কলকাতায় সোনালি আলোর ছটা শহরটার রূপ আরও বাড়িয়ে দিয়েছে যেন। ফ্লাইটটা এক টানে আমাকে এতটা উঁচুতে নিয়ে এলো। এতবার প্লেনে চড়েছি, তবু প্রতিবার অবাক হই। ধীরে ধীরে শহরটা অনেক নিচে হারিয়ে যায়। সূর্যের আলোর ছটা নিচে মেঘের সমুদ্র একটা অপার্থিব দৃশ্য তৈরি করেছে। বইমেলা থেকে কেনা সায়েন্স ফিকশনের বইয়ের গল্পগুলো মনে পড়ে গেল। মনে হয় যদি অন্য একটা গ্রহে গিয়ে থাকতে পারতাম। পরক্ষণেই মায়ের কথা মনে পড়ে যায়। বহুবার এমন চলে যাবার ইচ্ছা বাতিল করেছি আমি। যাই হোক, আজকের ভিডিও কোনো সায়েন্স ফিকশনের নয়, তাই ভাবনার বুদবুদকে বাদ দিয়ে বাস্তবে ফিরে আসি। আমাদের প্লেন খারাপ দৃশ্যমানতার জন্য কোনোভাবেই বাগডোগরায় ল্যান্ড করতে পারল না। কয়েক চক্কর পাক খেয়ে ফিরে এলো কলকাতায়। ব্যাক টু ক্যালকাটা। কি যে হবে বুঝতে পারছি না। সবাই প্রায় 200-300 জন লোক যারা ফ্লাইটে আছে সবাই কনফিউজড। বসে আছি, ওয়েট করছি ইনস্ট্রাকশনের জন্য। বিষয়টা হচ্ছে প্লেনে এখন রিফিউলিং চলছে।
আর আমাকে বাইরে কমন এরিয়াতে ব্লগ করতে দেওয়া হচ্ছে না। যে কেবিন ক্রিউ আছে তিনি কিন্তু আমাকে বারণ করেছেন ভিডিও লগিং করতে, মানে ব্লগ করতে ইউটিউব ভিডিওসের জন্য ওনাদের আপত্তি রয়েছে। নিয়ম তো মানতে হবে, জানি না এই নিয়ম কবে থেকে চালু হলো, কিন্তু বাইরে করতে দিচ্ছে না। তাই আমি আপনাদের এই ইনফরমেশন জানানোর জন্য বাথরুমে এসেছি কথা বলার জন্য। প্লেন মোস্ট প্রবাবলি আধা ঘন্টার মধ্যে আবার শিলিগুড়ির দিকে রওনা দেবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে ফ্রিতে হয় কাপ নুডলস নয়তো বিস্কিট আর 200 মিলিলিটার জুস অফার করা হয়েছিল, যেটা আমার সাফিসিয়েন্ট বলে মনে হয়নি। এক পিস স্যান্ডউইচের দাম চাইলো 500 টাকা। অগত্যা আমি কিছুই খেলাম না। একটু পরেই প্লেন আবার মাটি ছাড়লো। কলকাতার উত্তর ভাগে বেশ জলাশয় রয়েছে, সেগুলো সূর্যের রিফ্লেকশনে দেখতে লাগছিল বেশ। ফ্লাইটে বসে বসে ভাবছি এবারে নামতে পারবে তো প্লেনটা? যদি নামতে না পারে, যদি আবার ফিরে আসতে হয়, এসব ভাবতে ভাবতে আমার মনে উৎকণ্ঠা যখন চরমে, ঠিক তখনই দেখা মিলল সাক্ষ্য সিংহ মহাশায়িত শান্ত নির্মল বুদ্ধের। কাঞ্চনজঙ্ঘা আমার মনকে শান্ত করল। বাইরের আবহাওয়া তখন একদমই পরিষ্কার হয়ে গেছে। বাগডোগরায় প্লেন ঠিকভাবে ল্যান্ড করতে পারল। ইউটিউবে যারা ভিডিও বানান তাদের মধ্যে কেউ যদি দেখেন এই ভিডিওটা, অবশ্যই আমাকে জানাবেন যে ফ্লাইটে আপনারা যদি কখনো ভিডিও করতে যান সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা। আজকে কিন্তু আমি বললাম, আমাকে এখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ফ্লাইটে ভিডিও করা যাবে না। আমি শুধুমাত্র জানলা থেকে বাইরের দৃশ্য ছাড়া অন্য কিছু রেকর্ড করতে পারিনি, বা নিজে যে কথা বলবো বা সেরকম কিছু সেটারও সুযোগ ছিল না। শুধু একবার বাথরুমে ঢুকেছিলাম। যাই হোক, সকাল 6:30টায় ফ্লাইটে উঠে আমি বোধহয় প্রথম ব্যক্তি যিনি সকাল 10:30টায় বাগডোগরা এসে নামবেন। আপাতত আমার সঙ্গে দীপকদা আছেন। দীপকদা আমাদের সাথে কিন্তু আগেও আলাপ ছিল, আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন। দীপকদা অনেক দিন পর। আমরা এখন রয়েছি বাগডোগরা থেকে আমরা কোন রাস্তা দিয়ে যাবো, সেবক না গাজলডোবা হয়ে আমরা যাচ্ছি হচ্ছে কি বাবলুদার গরুমারা রেস্টে। আজকে সেখানে থাকবো, কালকে অ্যাডভেঞ্চার শুরু। শিলিগুড়ির রাস্তায় তেমন জ্যাম পড়ল না। ক্যানেল সাইডের রাস্তায় প্রচুর ধুলো উড়িয়ে যখন তিস্তার ড্যামে এসে পৌঁছালাম, দুদণ্ড দাঁড়িয়ে নিলাম। সুবিশাল তিস্তা শীতে শুকিয়ে গেছে, বর্ষায় এর ভয়ঙ্কর রূপ হয়। সিকিমের বন্যায় কয়েকশো ভেসে যাওয়া কাঠের গুঁড়ি পড়ে আছে, দেখে বেশ খারাপই লাগলো। এরপরেই দীপকদা একটা নতুন রাস্তা দিয়ে আমাকে নিয়ে চলল। এই রাস্তায় আমি আগে কখনো আসিনি। এই রাস্তায় আগে কখনো আসেনি। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে তারঘেরা। জায়গাটার নাম কেন তারঘেরা সেটা আমি জানি না, তবে এই রাস্তাটা উদলাবাড়ি গেছে। মানে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই ক্যানাল রোড থেকে, আমরা যে গাজলডোবা দিয়ে এলাম, সেখান থেকে বাঁদিকে উদলাবাড়ি যাওয়ার একটা রাস্তা রয়েছে। এই উদলাবাড়ি যাওয়ার রাস্তাটাতে আমি কখনো আসিনি। দুটো রাস্তা আছে, এটা কিন্তু সেকেন্ড রাস্তাটা। অদ্ভুত ফাঁকা রাস্তা, নির্জন একটা জায়গা, দারুণ সুন্দর লাগছে, দারুণ। ডেসিডুয়াস ফরেস্ট, দুপাশে গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। মাঝের মসৃণ পিচের রাস্তা দিয়ে গাড়ি তখন হাওয়ায় ভাসছে যেন। এককালে এই অঞ্চলে নাকি প্রচুর ডাকাতি হতো, আজকাল বেশ সেফ। জঙ্গল পেরোতেই এলো চা বাগান। গাছগুলোর সাদা রং এমনভাবে লাগানো হয়েছে দেখে মনে হচ্ছে সাদা মোজা পড়ে আছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে জালসা পেরিয়ে টিয়াবনের রাস্তায় এসে পড়েছি বুঝতে পারিনি। বহুবার এসেছি এই রাস্তায়, তবু প্রতিবারই একই রকমভাবে ভালো লেগেছে। শহুরে মানুষ এমন সবুজ চোখে পাই কোথায়? তাই যখনই আসি দু চোখ ভরে গাছ দেখে নিই। গাছ দেখতে দেখতেই এসে পৌঁছালাম সেখানে, যেখানে সারা বছর বটল ব্রাশের ফুল, লাল জামরুল, পানের পাতা আর আম জাম পেয়ারার সাথে কয়েকশো রকম পাখির মস্তানি চলে। রিসোর্ট গরুমারা নেস্ট। ক্যাম্পিংয়ের জন্য কিছু বাজার করার ছিল। রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মাল বাজারের পথে বাবলুদার সাথে। জানলার বাইরে তাকিয়ে আছি, বেশ কিছু গাছের পাতা খয়েরি লাল হয়ে গেছে। বসন্ত নিজের উপস্থিতির জানান দিচ্ছে। আপনি যদি ডুয়ার্সে থাকেন, আসেন, ঘোরেন, জানবেন 3টে কাল ডুয়ার্সে খুব সুন্দর, ইহকাল, পরকাল আর বর্ষাকাল। এসেছি, বৃষ্টি সঙ্গে নিয়ে এসেছি। আমার কিন্তু রেকর্ড আছে। বাবলুদা,
গতবারও কিন্তু আমি এসেছিলাম বর্ষার সময়, ঠিক যখন এসেছিলাম বর্ষাটা থামিয়ে এসেছিলাম, আর এবার বৃষ্টি নিয়ে এলাম। এখন বৃষ্টি নিয়ে এসে সবাই সাধুবাদ জানাবে, কারণ বেশ 5 মাস হতে চললো এখানে বৃষ্টি নেই তো। হ্যাঁ, নদীগুলো সব রুক্ষ সূক্ষ্ম, এখন বৃষ্টিটা খুব প্রয়োজন, প্রকৃতি চাইছে হোক। কিন্তু আমাদের ক্যাম্পিং বৃষ্টিটা কালকে না হলেই ভালো হয়। ওয়েদার রিপোর্ট শো করছে কালকে পার্টলি ক্লাউডি, হ্যাঁ, তারপরে দিন মানডে মোস্টলি সানি, টিউসডে সানি। সুতরাং সেদিকে আশাবাদী হচ্ছি। যাক, ভালো কিছু হবে। চারদিকটা কালো হয়ে এসছে। দু এক পশলা বৃষ্টি হলো বটে, তবে তা স্থায়ী হলো না। মাল স্টেশনের সামনেই বণিক স্টোর্স। এই বণিক স্টোর্স থেকেই বাবলুদার নিজের হাতে পছন্দ করে করে বেছে নিচ্ছিলেন ক্যাম্পিংয়ের জন্য দরকারি কিছু স্টিলের সামগ্রী। পাশেরই একটা দোকান থেকে কেনা হলো একটা ছুরি এবং পেঁয়াজ কাটার গ্রেটার, যেটা ক্যাম্পিংয়ে দরকার হবে। একটু এগিয়েই বাজারে ফলের দোকান, সেখান থেকে কেনা হলো ফল। তার পাশেই উল্টো দিকে ছিল সবজির দোকান, যেখান থেকে কেনা হলো সবজি। রিসোর্ট ফিরতে হয়ে গেল সন্ধে। রাতে ছিল এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। সেই খাওয়া শেষ করতে করতেই শুরু করলাম বাবলুদার সাথে নির্ভেজাল গল্প, খাওয়া নিয়ে, গান নিয়ে, বেড়ানো নিয়ে, পাহাড় নিয়ে, আরও কত কিছু নিয়ে যে এখন ঠিক করে মনেও নেই। যারা বাবলুদাকে চেনেন তারা জানেন, যারা চেনেন না তাদের বলি, এই মানুষটার শিল্পী সত্তা প্রচণ্ড উচ্চ মার্গের। এককালে দেশ বিদেশে নাম অর্জন করেছিলেন একজন মিউজিশিয়ান হিসাবে। প্রকৃতির টানে গত 5-6 বছর ধরে নিপুণভাবে এই রিসোর্টটা নিয়েই আছেন। গেস্টরা যখন থাকেন তাদের সেবায় তিনি ব্যস্ত থাকেন। যখন সবাই ঘুমিয়ে পড়েন বা কখনো থাকেন না, তখন নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য হাতে দোতারা কিংবা গিটার কিংবা কিবোর্ড আর গরম চা নিয়ে গভীর রাতের গরুমারায় সুরের সাধনায় নিমজ্জিত থাকেন। বাবলুদা দোতারা নিয়ে নিজের মনে বাজাচ্ছিলেন। দূরে লুকিয়ে ক্যামেরা রেখে পুরোটা রেকর্ড করে রাখলাম। আমাকে এত মাখন টাখন দিয়ে নিজে ছাতু খাচ্ছ, ব্যাপার কি? ঘোড়ার তো ছোলা তো উৎকৃষ্ট খাদ্য ঘোড়াদের জন্য। রোজ একদম ভালো লাগে, সেজন্য গুঁড়ো করে ছাতু করে খাচ্ছি। আলটিমেটলি ছোলা। রেডি? বিশেষত পার্বত্য ট্যুয়ার্সের এমন অনেক আনএক্সপ্লোর্ড, আনটাচ জায়গা রয়েছে যেখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ক্যাম্পিং করে থাকা, দারুণ খোলা প্রকৃতির মধ্যে ভালো একটা সময় কাটানোর সুযোগ আমরা করতে পারি। এরকম কিছু জায়গা সিলেক্ট করে রেখেছেন বাবলুদা, সেখানেই আমরা চলেছি। এই পুরো জার্নিটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে রয়েছে বাবলুদা, সঙ্গে রয়েছে দীপকদা, আর বাবলুদার সাথে রয়েছে রাজা। আমাদের যাওয়ারই রাস্তা দিয়ে লাভা, ঋষভ, রামধুরা, ইচ্ছেগাঁও, দাঁড়াগাঁও, সিলেরিগাঁও, মানসুং, বার্মেক প্রচুর জায়গায় যাওয়া যায়। এই রাস্তায় প্রচুর চা বাগানও পাওয়া যায়। গুরজনঝোড়া, টুনবাড়ি, ডালিমকোট, মিনগ্লাস এইগুলো পর পর এই রাস্তায় পড়ে। এই চা বাগানগুলো ব্রিটিশদের বানানো প্রায় 150 বছর পুরনো চা বাগান। আমরা গরুবাথান থেকে উপরের রাস্তা ধরব, গিয়ে পৌঁছবো ডালিমটার। ডালিমটার একটা ল্যাপচাদের একটা অনেক পুরনো সেটেলমেন্ট, মানে 17th সেঞ্চুরিতে যে ল্যাপচা কিং পুনাজা গ্যাবো ইয়াচুক, উনি এখানে ফোর্ট তৈরি করে এখানে থাকতেন। অনেকবার অ্যাটাক হয়েছে ওনার ওপরে, যে বডিয়ার্সরা করেছে, পরবর্তীকাল ব্রিটিশরা আসার পরে ব্রিটিশরা করেছে।
কিন্তু সুবিধা করতে পারেনি ফাইনালি, এমনি মানে ওয়ারে গিয়ে ফাইনালি যেটা হয় ওনাকে মেরে ফেলা হয়, সেটা ট্রেজেডি একটা। এই যে ফরেস্ট্রিটা দেখছেন, এটা হলো ভুট্টা বাড়ি। ভুট্টা বাড়ির ইউনিটটা আবার কানেক্টেড হলো শাকামের সঙ্গে। শাখাম, শাখাম মানে সেই আমরা ট্রিপের সময় যেখানে গেছিলাম। রাইট, এবারেও যাবো শাকামের উপর দিয়ে যাবো। আচ্ছা, আর শাকামের সাউদার্ন পার্টটা আবার চাপড়ামারি সেঞ্চুরি। প্রত্যেকটা নেটওয়ার্ক একসাথে কানেক্ট। আবার শাকামের আবার তুই যদি নর্থে যাস, হ্যাঁ। সেটা মানে নেহরুবাড়ি ন্যাশনাল পার্ক কানেক্টেড। দারুণ তো। মানে ফরেস্ট্রিটা পুরো স্ট্রেচটা কিন্তু একই, ওয়েল কানেক্টেড এখনো পর্যন্ত। এখানে ফরেস্টের ভেতরে যে রাস্তাটা চলে গেছে একটু উঁচু নিচু মনে হচ্ছে। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস আছে। আছে এখানে ওয়াইল্ড অ্যানিমেল? হ্যাঁ আছে। হাতি? হ্যাঁ, মূলত এই জায়গাটা হলো করিডোর। আচ্ছা আচ্ছা। চায়ের দোকান দেখতে পেয়ে পাবলুদা দাঁড়িয়ে পড়েছে, চা খাবো। বাবলুদার চা খুব একটা পছন্দ হয়নি। একে তো চিনি দিয়ে দিয়েছে, তার উপরে এর মধ্যে তেজপাতা। চিনি ছাড়া আর বলুন। হালকা দু এক পশলা বৃষ্টি শুরু হয়েছে, চারদিকে মেঘটা ঘিরে ধরেছে। এখানে তো দারুণ লাগছে চা খেতে খেতে, কিন্তু উপরে ক্যাম্পিং গ্রাউন্ডে গিয়ে কি হবে সেটা বুঝতে পারছি না। ওয়েদার ফোরকাস্ট কিন্তু খুব একটা বৃষ্টি হওয়ার মতন ছিল না। চা আছে কপালে, দেখা যাবে। ডালিমতারে যেখানে আমরা ক্যাম্পিং করব, সেখানে আমরা গাড়ি নিয়ে এসেছি একটা ফ্ল্যাট জায়গা। চারদিকে মেঘ ঢেকে আছে, অদ্ভুত একটা সুন্দর পরিস্থিতি। কি যে ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না।
ডুয়ার্সে কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সেরকম বিকাশ ঘটেনি। এই একটা মানুষ যাকে দেখছি অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে উঠে পড়ে লেগেছে। আপনারা চাইলে অবশ্যই বাবলুদার সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাডভেঞ্চার ক্যাম্পিং করতে পারেন। ডুয়ার্স কিন্তু এক্সপ্লোর করার মতন একটা জায়গা, দারুণ সুন্দর অ্যাডভেঞ্চার ক্যাম্প এখানে কিন্তু বাবলুদা আপনাদের জন্য অর্গানাইজ করে দিতেই পারেন। সত্যি কথা বলতে গেলে ডুয়ার্সের বিভিন্ন জায়গা শুধুমাত্র নদী দেখা, শুধুমাত্র জঙ্গল দেখা এটাই কিন্তু ডুয়ার্স নয়। আসুন এসে এক্সপ্লোর করুন আপনাদের মতন করে, যেখানে সেখানে থাকা যায়, সেরকম ক্যাম্পিং করা যায়, সুন্দর জায়গা দেখে ক্যাম্পিং করে দারুণ লাগবে। এখানে সমস্ত রকমের ব্যবস্থা করে দেওয়া যায়। বাবলুদার কাছে কিন্তু সমস্ত অ্যামেনিটিস রয়েছে। চাইলে অবশ্যই ভেবে দেখতে পারেন যে এই ধরনের অ্যাডভেঞ্চার ক্যাম্পিং আপনি করবেন কিনা। চলে আসুন সদল বলে। ওই দেখা যাচ্ছে বাবলুদা অন্ধকারের মধ্যে গাছের ডাল খুঁজছে যেখানে টর্চটাকে বাঁধতে পারবে। এইখানে আমাদের টেন্ট, এরকম অ্যাঙ্গেলে আমরা যে জায়গাটায় রয়েছি বুঝতেই পারছেন, ঘন জঙ্গল চারদিকে। বাবলুদা একটা গাছের সাথে টর্চ বেঁধেছে, আর সেই টর্চের আলো গিয়ে পড়ছে এই রান্নার জায়গায়। অন্ধকার, চারদিকে জঙ্গল, আমি বাবলুদা, রাজা আর দীপকদা এনজয় করছি ক্যাম্পিং গরম চায়ের সাথে। আপনারা থাকলেও ভালো লাগবে। সূর্য তো নির্দেশ গো। বলছিস উঠলে ভালো। পুক থেকে একটু লালচে আওয়া দেখা যাচ্ছে জঙ্গলের ফাঁক দিয়ে। ঠিক ওদিকের আকাশের এই পাহাড়ের লাইনটা কালকে দেখা যাচ্ছিল না। তুমি কখন উঠলে? কিছুক্ষণ আগে। প্রচুর পাখির ডাক, প্রচুর পাখি এই এলাকায় মানে প্রচুর পাখি রয়েছে। যারা পাখি নিয়ে এক্সপ্লোরেশন করতে চান তারা কিন্তু এই জায়গাটা নতুনভাবে খুঁজে দেখতে পারেন। হ্যাঁ, আমরা ভোরবেলা থেকে পাখির ডাকে ঘুম ভেঙে গেছে, দারুণ সুন্দর লাগছে। কনস্ট্যান্টলি সত্যি রাতের বেলা পাতা পড়ার আওয়াজটা কিন্তু, পাতা পড়ছে এক একটা গাছ থেকে, হ্যাঁ যেন কি একটা পড়ছে, একটা পিন ড্রপ সাইলেন্সের মধ্যে ঝুপঝাপ পাতা পড়ার আওয়াজ। আমরা এখানে ক্যাম্প করতে আসবো বলে বাবলুদা যে বিশাল ব্যবস্থা করেছে তা বলে বোঝানো যাবে না। কত রকমের বাসন একটা ক্যাম্পে ইউজ করা যায় সেটা কিন্তু আমি না আসলে বুঝতে পারতাম না। মানে থরে থরে বাসন, থরে থরে জিনিস, ফল, শাক, সবজি, ঘি, গোলমরিচ, কি নেই। মানে এখানে ক্যাম্পিং করতে এসছি বটে,
তবে বলে না, বন বসন্ত আর বিলাস চলছে এখানে। বাবলুদা যে পরিমাণ রেশনিং করে নিয়ে এসছে, মানে দেখলে অবাক হয়ে যেতে হয়। প্রচুর পরিমাণে চিনি, নিজে চিনি খায় না কিন্তু, প্যাকেট তো ওটা নিচে পাওয়া যায় না তো। বাসমতি রাইস ক্যাম্পে, বাড়িতেও এত সেবা পাই না। ইন্ডিয়া গেটের বাসমতি রাইস, বিজ্ঞাপন করছি না কিন্তু এত খেয়ে শেষ করতে পারবো না। ক্লিন করে পরের দিন ঢোকানো। হেলদি খাবার। টেবিল সাজিয়ে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, ভেজিটেবল স্টু, তার সাথে আঙুর, কলা, আপেল। মা, তুমি যখন ভিডিওটা দেখছো, এবার তো প্রমাণ হয়ে গেল আমি বাইরে গিয়ে উল্টো পাল্টা খাই না। এদিকটাতে টুরিস্ট যে কম আসে সেটা রাস্তা দেখলে বোঝা যাচ্ছে, পাতা পড়ে আছে রাস্তায়, তাই রাস্তা বুঝতে একটু অসুবিধা হচ্ছে বটে। কিন্তু যদি লোকাল গাইডকে নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার এই অসুবিধাটা হতো না। যাই হোক, এগিয়ে চলেছি জঙ্গলের রাস্তা ধরে, দেখা যাক কোন দিকে যাই। অবশেষে রাস্তাটা পেয়েছি, দারুণ একটা সুন্দর রাস্তা, সিঁড়িটা সোজা উপরে উঠে গেছে। চলুন আমার সাথে। যারা বলে মোটা মানুষ পাহাড়ে উঠতে পারে না, তারা ঠিক বলে। আমি ভীষণ হাঁপাচ্ছি। চলে এসছি, চল। অবশেষে এসে পৌঁছেছি সেই ডালিম ফোর্ট। এটা বেসিক্যালি একটা রুইন্স, যেখানে এককালে ফোর্ট ছিল। এর গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, গল্পটা শুনে নিন। বহু বছর আগের ঘটনা। সময়টা 1700 সালের শেষের দিক। গরুবাথান অঞ্চলের লেপচা রাজা গ্যাব্বো আইচক ছিলেন অপরাজেয় প্রজাবৎসল এক মানুষ। ডালিমের পাহাড়ি জঙ্গলের মধ্যে তার ফোর্ট দখল করার ইচ্ছা ভুটানি রাজার বহু বছরের, কিন্তু বারংবার প্রতিহত হতে হয়েছিল তাদের। শেষে তারা গ্যাব্বো আইচককে বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান শুরু করেন এবং তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ভুটানি সেনাপতি আশিক দুইগের ছলনার অভাব ছিল না। তিনি সুরার মধ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে রাজাকে ঘুম পাড়িয়ে দেন। ঘুমন্ত অবস্থায় রাজার মুণ্ডচ্ছেদ করা হয়। কাটা মুন্ডুটা ফেলে দেওয়া হয় চেল নদীর ঠান্ডা জলে। পরবর্তীতে 1865 নাগাদ ইংরেজরা ভুটানিদের হারিয়ে এই দুর্গ ধ্বংস করে দেন। প্রায় 150 বছর ধরে এই দুর্গ এভাবেই পড়ে আছে। এই ছবিটা গ্যাব্বো আইচকের পাওয়া একমাত্র ছবি। এখানে এসে শুধু পাতার আওয়াজ পাচ্ছি, পাখির আওয়াজ পাচ্ছি। জায়গাটা যে মানুষজন একদমই আসে না সেটা বোঝা যাচ্ছে। গ্রামের লোকদের সাথে কালকে কথা বলে বুঝেছিলাম যে তারা কিন্তু চায় এখানকার ডেভেলপমেন্ট হোক, এইখানকার ট্যুরিজম আরও ডেভেলপ করুক। গ্রামের লোকরা যে চেষ্টা করছে তার প্রমাণ হচ্ছে কি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সম্ভবত বসার একটা জায়গা তারা করেছিল, কিন্তু ট্যুরিস্ট যে আসে না তার প্রমাণ হচ্ছে কি এখানে জঙ্গল। তার জন্য লোককে জানতে হবে যে এরকম একটা ঐতিহাসিক গুরুত্ব দেওয়া একটা জায়গা রয়েছে এখানে। আমার মনে হয় সরকারকে আরও মনোনিবেশ করতে হবে। তাহলে এই জায়গাটাকে কেন্দ্র করে, যেরকম সিকিমের পেলিংয়ের আশেপাশে অনেক রুইন্স রয়েছে যেখানে মানুষজন যায়, এখানেও মানুষজন আসবে, এখানেও ট্যুরিজমটাকে গড়ে তোলা সম্ভব হবে। ডুয়ার্সের এরকম অনেক জায়গা আছে যেগুলো সেরকমভাবে এক্সপ্লোর করা হয়নি। এইভাবে ঘুরতে ঘুরতে চলে আসুন, নিচে ক্যাম্পিং করুন, এখানকার মানুষজনের সাথে মিশুন, এখানকার ঐতিহাসিক গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। ডুয়ার্সের আনাচে কানাচে ঘুরে ঘুরে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। শুধুমাত্র জঙ্গল, শুধুমাত্র নদী, তাই নিয়ে কিন্তু ডুয়ার্স নয়। ডুয়ার্স মানে ইতিহাস। এই ডুয়ার্সকে কেন্দ্র করে একটা বিশাল ইতিহাস রয়েছে, যেটা জানতে পারলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। অবশেষে ডালিম ফোর্টের অভিযান শেষ করে আমরা এসে পৌঁছেছি আমাদের ডালিম টারের টেন্টে।
রান্নাবান্না বাবলুদা করছিল সকাল থেকে, সঙ্গে দীপকদা হেল্প করেছে। রান্না কমপ্লিট। ওদিকে উপরের ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে বোঝা যাচ্ছে, ভিজিবিলিটি উপরের দিকে কমে আসছে। ওয়েদার কিন্তু সুদিং, খুব একটা গরম লাগছে এরকম নয়, অনেকটা হেঁটে এসেছি বলে হয়তো একটু লাগছে, কিন্তু বেশ সুদিং লাগছে, একটা উপভোগ্য ওয়েদার এখানে এনজয় করছি। দীপকদা এক অদ্ভুত মাকড়সা ধরেছে, টেন্টের গায়ে লেগেছিল, গাছে ছেড়ে দাও। বাবলুদা আমাদের জন্য বাসমতি চালের খিচুড়ি সঙ্গে ক্যাপসিকাম আলুর তরকারি আর বেগুন ভাজা রান্না করেছেন। জমে ক্ষীর, ঠান্ডা হয়ে গেছে না? ঠিক আছে, একটু গরম থাকলে ভালো লাগতো। এটা তো আর বাড়ি নয়, ক্যাম্পিংয়ে এরকম করেই খেতে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর গাড়ি নিয়ে আমি আর দীপকদা বেরিয়েছিলাম জায়গাটা ঘুরে দেখার জন্য। সামনে একটা কিলোমিটার 2 রাস্তা আছে, সেখানে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাবো বলে ঠিক করেছিলাম। যেতে যেতে এই গ্রামটায় টোটাল 500 জন মতন মানুষ বাস করে হয়তো। এই ফাঁকা জায়গাটা দেখে এত সুন্দর লাগলো, একটা ভ্যালি মতন রয়েছে, এখানে একটা দুটো বাড়ি, আবার ওদিকে কিছু বাড়ি, উপরে কয়েকটা বাড়ি, ঘিঞ্জি না, বস্তি টাইপের লাগছে না। প্যারেন্ট যেরকম গ্রাম ছিল সেরকম সাজানো সুন্দর নিরিবিলি একটা গ্রাম। যদি আসেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। যারা জঙ্গল এক্সপ্লোর করতে চান, পাখি দেখতে চান, তাদের জন্য একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম। এই জায়গাটাতে সুন্দরভাবে ক্যাম্পিং করতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছগুলোতে প্রচুর ফল হয়, যে ফল খেতে পাখিগুলো কিচির মিচির করে ঘুরতে থাকে। আমাদের দেখে পালিয়েছে, কিন্তু দারুণ সুন্দর লাগবে যদি এখানে কেউ বসে অপেক্ষা করে পাখির ছবি তোলে। এই ট্রিপ দারুণ চলছিল। এমন সময় হঠাৎ করেই কলকাতা থেকে একটা ব্যক্তিগত দুঃসংবাদ আসে, যার জন্য কলকাতা ফিরে আসা ব্যতীত আর কোনো অপশন আমার কাছে ছিল না। অগত্যা সব উদ্যোগ ছেড়ে এই ট্রিপ আমাকে এখানেই শেষ করতে হয়। এই ভিডিও করার জন্য বাবলুদা আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন। নিজের রিসর্টের সমস্ত কাজ বন্ধ রেখে উনি আমাকে নিজের অমূল্য সময় দিয়েছেন। অসম্ভব সাহায্য করেছে ড্রাইভার দীপকদা, আর যার কথা না বললেই নয়, রাজা। তাছাড়া রিসর্ট গরুবাড়া নেস্টের প্রত্যেক কর্মীর ব্যবহারে আমি মুগ্ধ। ডুয়ার্সে আমি বারবার ফিরে আসি, আগামীতেও আসবো। আপনারাও আসুন, পথে দেখা হবে।